গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন এক ঐতিহাসিক অমর বীর কাহিনী, রানী দুর্গাবতী। রচনা মধুসূদন মজুমদার। গল্প পাঠে আমি জ্যোতির্ময়, নারী কণ্ঠে অপর্ণা। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। শুরু হচ্ছে রানী দুর্গাবতী। আসফ খাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। না, সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খাঁর কথা হচ্ছে না। তিনি ছিলেন আসফ নামধেয় ওমরাহদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, জাহাঙ্গীরের শ্যালক এবং শাহজাহানের শ্বশুর। যার মাথায় আকাশ ভেঙে পড়ার কথা তুলে কাহিনী সূত্রপাত করছি, তিনি ছিলেন প্রথম আসফ খাঁ, আকবর বাদশাহের সমসাময়িক ব্যক্তি এবং আকবরের অধীনস্থ সুবেদার একজন। এলাহাবাদের সন্নিহিত কারা প্রদেশটায় ইনি ছিলেন শাসনকর্তা। রণনায়ক হিসাবে এঁর ছিল যথেষ্ট খ্যাতি এবং তারই দরুন বাদশাহের আস্থা এবং প্রীতিও ইনি লাভ করেছিলেন প্রভূত পরিমাণে। এখন বিনা মেঘে বজ্রপাতের মতোই আকস্মিক এক পরোয়ানা এসে পড়েছে তার কাছে। বলা বাহুল্য, পরোয়ানা খোদ বাদশাহের। বাদশাহ ছাড়া সুবেদারকে পরোয়ানা পাঠানোর অধিকার আর কার আছে? পরোয়ানাটি সংক্ষিপ্ত কিন্তু সাংঘাতিক। গোন্দানা অধিকার করো, কত সৈন্য চাই তোমার জানাও। গোন্দানা? কঠিন কথা। পাহাড়ে জঙ্গলে সমাচ্ছন্ন অতি দুর্গম এক ভূখণ্ডে বংশানুক্রমিক শৌর্য গরিমায় দৃপ্ত উদ্ধত এক দুর্দান্ত জাতি সেখানে বাস করে। আলাউদ্দিন খিলজির মতো দিগ্বিজয়ী নরপতিও সে জাতিকে কোনোদিন বশে আনতে সক্ষম হননি। আজ আকবর বাদশাহ কি তা পারবেন? রাজপুত? রাজপুতই বটে এরা। অরণ্য দেশ গোন্দানার এই বন্য অধিবাসীরা। সেই পৃথ্বীরাজ জয়চাঁদের আমলে কনৌজিয়া ক্ষত্রিয়দের সঙ্গে এদের ঘনিষ্ঠ আত্মীয়তাই ছিল। কিন্তু খাল কেটে কুমির আনার প্রায়শ্চিত্ত স্বরূপ কনৌজের রাঠোর রাজশক্তি যখন মোহাম্মদ ঘোরির আক্রমণে পর্যুদস্ত লুণ্ঠিত হল, তখন গোন্দানার ক্ষত্রিয় বীরেরা নিজেদের পাহাড়ে জঙ্গলে ঠিক সেইভাবে লুকিয়ে ফেলল যেভাবে লগুড়া ঘাত মাত্রেই কচ্ছপ তার শুঁড় এবং হাত পা খোলার ভেতরে লুকিয়ে ফেলে। চতুঃসীমান্তে গড়ে তুলল সুদৃঢ় সব সামরিক ঘাঁটি। বিনা যুদ্ধে কোনো শত্রু যে আচম্বিতে এসে প্রবেশ করবে এদেশে, তার কোনো উপায়ই রাখল না তারা। সে যুদ্ধ কয়েকবার হয়েছে বৈকি। বিভিন্ন পাঠান সুলতান বিভিন্ন সময়ে পাঠিয়েছেন সামরিক অভিযান। দিল্লি আগ্রার অনতি দূরে একটা সুবিস্তীর্ণ ভূখণ্ড স্বাধীনতার পতাকা উড্ডীন রাখবে যুগের পর যুগ, এটা তো দিল্লি সুলতানদের আত্মমর্যাদা বোধকে ক্ষুণ্ণ না করেই পারে না। সে পতাকা টেনে নামাবার জন্য কয়েকবারই পাঠান সেনা এসেছে গোন্দানায়। পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেও ঢের ঢের দিন, কিন্তু যুদ্ধ করার সুযোগ কমই পেয়েছে তারা। শত্রু মোটে দেখাই দেয় না, তো যুদ্ধ হবে কেমন করে? নগর গ্রাম ছিল বৈকি, প্রাক পাঠান যুগে তো বিস্তরই ছিল। এখনো সব নিশ্চিহ্ন হয়ে যায়নি। সমতল ভূমিতে যেগুলি ছিল সেগুলি অবশ্য পরিত্যক্ত, ভগ্ন, জীর্ণ। আক্রমণের কালে সেখানে প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে না জেনে আগে থেকেই সেগুলি থেকে বেসামরিক জনগণকে অপসারিত করা হয়েছে। আছে এক একটা ঘাঁটি বা এক একটা কেল্লা, তা আগলে আছে 20-50 বা 200 আধা সৈনিক। সাধারণ অবস্থায় তারা জনারের চাষ করে, সেই জনারই খায়। অসাধারণ অবস্থা যখন দেখা দেয়, অর্থাৎ যুদ্ধ যখন বাধে, তখন যতক্ষণ সম্ভব বাধা দেয় শত্রুকে। তারপর জনারের ক্ষেতের মায়া ত্যাগ করে পালিয়ে যায় জঙ্গলে। শত্রু সৈন্যকেও কাজে কাজেই ঢুকতে হয় জঙ্গলে তাদের অনুসরণ করে। তার ফলে পলাতকদের সন্ধান তারা কদাচিৎই পায়। নিজেরাই শুধু পায়ে পায়ে মারা পড়ে অলক্ষ্য তীরন্দাজদের অব্যর্থ শরাঘাতে। তাছাড়া অচেনা লোকের বিপদ আরও অনেক আছে সেই অরণ্যভূমিতে। গর্তে গর্তে সাপ,
ঝোপে ঝাড়ে বাঘ এবং সবচেয়ে বড় দুশ্মন এক ধরনের প্রাণঘাতী কম্পজ্বর। অনেকবারই পাঠান সুলতানদের অভিযান এসেছে গোন্দানায়। ব্যর্থ হয়ে অর্ধেক সৈন্যবল হারিয়ে একদিন তারা ফিরে গিয়েছে দিল্লিতে, রামায়ণোক্ত ভগ্ন দূতের মতো বিলাপের গান গাইতে গাইতে। এই হলো গোন্দানার ইতিহাস। এই গোন্দানায় নতুন করে হানা দেবার নির্দেশ পাঠিয়েছেন বাদশাহ আকবর দিল্লির প্রাসাদকূট থেকে। মানতেই হবে সে নির্দেশ। আসাফ খাঁ ভাগ্যকে অভিসম্পাত দিতে দিতে উঠে দাঁড়ালেন তাকিয়া থেকে। সৈন্য সজ্জা করতে হবে, কাল বিলম্ব চলবে না। গুপ্তচররা আছে তার আশেপাশেই। বাদশার আদেশ তৎপরতার সঙ্গে পালিত হচ্ছে না, এটা দেখতে পেলেই তারা এত্তেলা পাঠাবে দিল্লিতে। তার পরিণামে সুবেদারি থেকে পত্রপাঠ বরখাস্ত হয়ে যেতে পারেন আসাফ খাঁ, এবং আজ যে বরখাস্ত হল, কাল সে কারারুদ্ধ হতে পারে। কাল যে কারারুদ্ধ হবে, মাসান্তে তার মৃতদেহটা পৌঁছে যেতে পারে আত্মীয় বন্ধুর কাছে। কিসে মারা গেল বন্দি, এ প্রশ্ন কে জিজ্ঞাসা করবে সাহস করে? জিজ্ঞাসা করবেই বা কাকে? বাদশাহী চাকরি খাঁড়ার নিচে বসে পোলাও কোরমা ভোজনের মতোই, কোনো কিছুতেই স্বস্তি নেই। অফুরন্ত বিলাস ব্যসনের মাঝখানে বসে আছে যে মানুষ, হঠাৎ তার মাথায় খাঁড়া ছিঁড়ে পড়তে পারে উপর থেকে। আসাফ খাঁ সুতরাং তড়িঘড়ি বেরিয়ে পড়ার জন্য সচেষ্ট। বাদশাকে জানিয়েছেন, দিন দুনিয়ার মালিক হে সর্বশক্তিমান প্রভু, সৈন্য আমার আরও 1025 হলে ভালো হয়, এবং কামান অন্তত 10টা। তবে সকল বিষয়ে যেমন এ বিষয়েও তেমনি মালিক যা সঙ্গত বিবেচনা করবেন সেই রকমই পাঠাবেন বান্দার কাছে। আমি আর কতটুকু বুঝি? সূর্যের আলো এসে পড়ে যখন, বালি তখনই হয় গরম। আমার মতো বান্দাদের নিজস্ব বুদ্ধি বা বীরত্ব আর কতটুকু থাকে? পত্র পেয়ে বাদশাহ খুশি, তোষামোদে তৃপ্ত কে না হয়। 25,000 সৈনিকই তিনি পাঠালেন আসাফ খাঁকে এবং 10টা অত্যাধুনিক কামান। গোয়ার পর্তুগিজদের মারফত হালে তিনি এই কামানগুলি আনিয়েছেন ইউরোপ থেকে। পর্তুগিজরা শুধু কামানই দেয়নি, গোলন্দাজও পাঠিয়েছিল একজন। সেই গোলন্দাজ দিল্লির একজন কামারকে কামান দাগার কল কৌশল সুচারু রকমের শিখিয়ে দিয়ে এই কয়েকদিন আগেই ফিরে গিয়েছে গোয়াতে। সেই দলেরই সবচেয়ে তুখোড় শিক্ষানবিশ কেরামত কামারকে বাদশাহ পাঠিয়ে দিলেন 10টি কামানের প্রধান গোলন্দাজ করে। সে নিজে তো রইলই, অধীনস্থ গোলন্দাজগুলোকেও সে আধুনিক কায়দা কৌশল শিখিয়ে নেবে পথ চলতে চলতে। কামান এলো, সৈন্য এলো, অর্থ কিন্তু এলো না। অর্থের কথা সাহস করে লেখেননি আসাফ খাঁ। চাইলেও যে দিতেন বাদশাহ, তাতে সন্দেহ আছে বিলক্ষণ। আর না চাইলে তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাদশার ভাণ্ডারে যে অর্থের খুব প্রাচুর্য নেই, তার ভূভারতে না জানে কে। একে বছরের পর বছর যুদ্ধ চলছে তো চলছে, তার আর বিরাম নেই। হয় রাজপুতানা, নয় বাংলা বা উড়িষ্যা, নয়তো বা পশ্চিমের কান্দাহারে বা দক্ষিণের আহম্মদনগরে। হ্যাঁ, যুদ্ধ তো চলেছে, তার উপরে আবার গত বছরটা গেল বিষম আকাল সারা ভারতে। কত লোক যে অনাহারে মরেছে, তার কোনো হিসেব নেই বাদশাহী দপ্তরে। গেরস্তের ঘরে টাকা নেই কাজে কাজেই, আছে কিছু অর্থ অবশ্য শ্রেষ্ঠীদের কাছে। বেনিয়া সওদাগরদের গদিতে গদিতে হানা দিয়ে কয়েকদিন ধরে ধারাবাহিক উৎপীড়ন চালিয়ে গেলে তারা কিছু কিছু অর্থ দিয়েও দিতে পারে জান বাঁচার তাগিদে, কিন্তু সে কাজ করতেও যে সাহস হয় না। বাদশাহ আকবরের যে আবার দেমাক আছে ন্যায়নিষ্ঠ বলে, তাঁর রাজ্যে প্রজার ওপর অকারণে উৎপীড়ন হচ্ছে এমন অভিযোগ তাঁর কানে গেলে আর কি রক্ষা থাকবে আসাফ খাঁর? অভিযানের নেতৃত্ব হারিয়ে তাকে হয়তো বন্দিত্ব বরণ করে নিতে হবে দিল্লির কেল্লায়। কাজেই সব দিক দিয়ে নিরাশ হয়ে আসাফ খান নিজের সঞ্চয়ের ওপরেই হাত দিতে বাধ্য হলেন। আশা আছে এটা সুদে আসলে পুষিয়ে নিতে পারবেন লুণ্ঠন লব্ধ অর্থ থেকে। যতই গরিব দেশ হোক গোন্দানা, 2-1টা মন্দির তো আছেই, আর হিন্দুর মন্দিরে 1,00,000-2,00,000 তনখার সোনাদানা থাকবে না, এটা হতেই পারে না।
গোন্দানায় অবশেষে পৌঁছে গেল মুঘল বাহিনী একদিন। রাজাহীন রাজ্য। গোন্দানার শেষ নরপতি দুর্জয় মল্ল দেহরক্ষা করেছেন আজ অন্তত 10 বছর। বলতে গেলে অনতিক্রান্ত যৌবনেই তিনি ধরাধাম থেকে বিদায় নিয়েছেন অপুত্রক অবস্থাতেই। এমন কোনো সহোদর বা নিকট আত্মীয়ও তার ছিল না যিনি সিংহাসনের দাবিদার হয়ে প্রজাদের সম্মুখে এসে দাঁড়াতে পারেন। এ অবস্থায় মন্ত্রী ও প্রবীণেরা এক বাক্যে মত প্রকাশ করলেন, আপাতত রানীমাই চালিয়ে যেতে থাকুন রাজকার্য, আমরা এদিকে খুঁজতে থাকি কোথাও কোনো রাজবংশধর আত্মগোপন করে আছেন কিনা, দেশের অভ্যন্তরে বা বাইরে। রানী দুর্গাবতী তেজস্বিনী নারী, বৈধব্য বরণ করেছেন 30 বছর বয়সে। প্রথম দিকে সংকল্প করেছিলেন সংসার ত্যাগ করে বারাণসী ধামে চলে যাবেন, দেবসেবায় আধ্যাত্ম চিন্তায় কাটিয়ে দেবেন সারা জীবন। পতি পুত্রহীনা আর্য রমণীর কি বা বন্ধন থাকে সংসারের সঙ্গে, তিনি সাধ করে কোনো নতুন বন্ধন পড়বেন না অঙ্গে। হ্যাঁ, এই ছিল তার প্রথম সংকল্প। কিন্তু প্রজারা এসে যখন মিনতি জানালো, মা জননী, মহারাজকে আমরা হারিয়েছি ভাগ্য দোষে, কিন্তু আপনি তো আছেন, আপনি আমাদের ত্যাগ করে যেতে চাইছেন কোন দোষে? আপনিই বসুন সিংহাসনে, আমরা জানব যে রাজবংশ নিষ্প্রদীপ হয়নি। দুর্ভাগা প্রজাদের মুখের দিকে চাইবার জন্য একজন অন্তত আছেন, যার ভিতরে রাজ্য রক্ষা শক্তির অভাব হবে না কোনোদিন। এদিকে প্রজাগণ, ওদিকে প্রবীণেরা যখন অনুরোধ করতে থাকল দুর্গাবতীকে, তখন কাশীবাসের কামনা ত্যাগ করে রাজ্য রক্ষার দিকেই মনোযোগী হতে হল দুর্গাবতীকে। তিনি উপলব্ধি করলেন যে দেবসেবার চাইতে দেশের সেবাই তাঁর অগ্রগণ্য কর্তব্য। স্বর্গীয় স্বামীকে যেভাবে রাজকার্য সম্পাদন করতে দেখেছেন তিনি, ঠিক সেইভাবেই তিনিও তাই করতে লাগলেন। মন্ত্রী প্রমুখ রাজপুরুষেরা সবাই যে খুব পরিতুষ্ট হলো এতে তা কিন্তু নয়। রাজ্যভার গ্রহণের জন্য তারা এক বাক্যে অনুরোধ করেছিল বটে রানীকে, কিন্তু এটা তারা ধারণা করতে পারেনি যে সে ভার গ্রহণ করে প্রয়োজনীয় যোগ্যতার সঙ্গেই রানী তা বহন করতে সক্ষম হবেন। তারা ভেবেছিল যে রাজ্যটা হাতে কলমে শাসন তারাই করবে, যা তারা করবে অনভিজ্ঞা রানী তাতেই নিজের অনুমোদন দিতে বাধ্য হবেন। কিন্তু কার্যকালে যা তারা দেখতে পেল, তাতে ভয়ে বিস্ময়ে চক্ষু স্থির হয়ে গেল তাদের। এ রানী তো সাধারণ রানী নন, মূর্তিমতী মহাশক্তি যেন, নামও দুর্গাবতী। এর কর্মশক্তিও মা দুর্গারই মতো। রাজকার্য তিনি বোঝেন না ঠিকই, কিন্তু বোঝার আগ্রহ তার পুরো মাত্রায় আছে, এবং আগ্রহ যেখানে আন্তরিক, যে কোনো বিষয়ে দক্ষতা লাভ তো সেখানে সামান্য একটু সাধনা সাপেক্ষই শুধু। তা একাগ্র সাধনা এবং প্রখরা বুদ্ধি গোন্দানা দেশের যে কোনো পুরুষের চাইতে যে বেশি আছে এই মহীয়সী নারীর, তা অল্পদিনেই সবাই মুক্ত কণ্ঠে স্বীকার করতে বাধ্য হল। রানীকে উপলক্ষ করে নতুন করে রাজভক্তির বন্যা বয়ে গেল এই অরণ্য দেশে। এই সেই দেশ যেখানে এবারে এসে হানা দিল অর্ধলক্ষ সৈনিকের একটা মুঘল বাহিনী, কামান নামক সর্বধ্বংসী আগ্নেয়াস্ত্রের পুরো একটা বহর নিয়ে। দুর্গাবতী অবশ্য খবর পেয়েছেন আগে থেকেই। প্রয়াগ সঙ্গমে স্নান করতে গিয়ে গোন্দানাবাসী কতিপয় রাজপুত জনরব শুনে এসেছিল কারা অঞ্চলে সমর প্রস্তুতি চলছে পুরো দাপটে। আসফ খান লক্ষ্য এবার গোন্দানা রাজ্য। তারা তড়িঘড়ি দেশে এসে রানীর কাছে পৌঁছে দিয়েছিল খবরটা। রানী দুর্গাবতী বিস্মিত হলেও ভীত হননি। বিস্মিত হয়েছিলেন এই কারণে যে ভারতের বিভিন্ন অংশে তখনও এমন সব জনপদ বর্তমান রয়েছে যারা সম্পদে বৈভবে মুঘল বাদশার কাছে অনেক বেশি লোভনীয় বলে বিবেচিত হতে বাধ্য। গোন্দানা তো জঙ্গলের দেশ, কিছু কিছু দামি কাঠ ছাড়া এখানে আর কিছুই নেই। তার জন্য মুঘল বাদশাহ অর্ধলক্ষ সৈন্য পাঠাবেন বহু লক্ষ তনখা ব্যয় করে। কিন্তু সংবাদ মিথ্যা নয়। তীর্থযাত্রীদের মুখ থেকে খবর পাওয়ার পরই দুর্গাবতী গুপ্তচর পাঠালেন কারা শহরে। তারা এসে পুরোপুরি সমর্থন করল আগের সংবাদকে।
আর সন্দেহ নেই, যথাসাধ্য প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিয়েছিলেন দুর্গাবতী। সে প্রস্তুতি তো চলতেই থাকল। ইতিমধ্যে তিনি আসফ খাঁর কাছে দূত পাঠালেন একজন। নির্বিরোধ দরিদ্র গোন্দানার উপরে খড়গাঘাত কেন করতে চাইছেন সুবেদার? কি আমাদের অপরাধ? আসফ খাঁ যে উত্তর দিলেন এই সরল জিজ্ঞাসার, তা আসফ খাঁর নিজের কোনো বাণী নয়। সে বাণী গড়ায় ছিল তাঁর প্রভু খোদ বাদশাহ আকবর। ইদানিং প্রভু মুখ নিঃসৃত সেই মহাবাক্য মুখে মুখে ফিরছে তার সুবেদার মনসবদারদের মধ্যে। সে বাণী হল, তোমাদের এই অপরাধ যে তোমরা স্বাধীন থাকতে চাইছ। এ বাণীর আর উত্তর চলে না। দুর্গাবতী যথাশক্তি সমরসজ্জা করছেন। প্রতিবেশী নরপতিদের কাছে চেয়ে পাঠাচ্ছেন সহযোগিতা ও সাহায্য। বড় কেউ একটা জবাব দিল না তার। সবাই মুঘল আক্রমণের দাবাগ্নি থেকে নিজের নিজের চালা সামলাতে ব্যস্ত। কেবল মালব সুলতান বজবাহাদুর একাধারে, যিনি কবি, সুরশিল্পী এবং দার্শনিক, তিনি বলে পাঠালেন, অবশ্যই সাহায্য করব। রানী দুর্গাবতী যেন আমাকে নিজের ভাই বলে বিবেচনা করেন। কিন্তু বজবাহাদুরের পক্ষে তেমন কোনো সাহায্য করা সম্ভব হয়নি দুর্গাবতীকে। কারণ এদিক থেকে যেমন আসফ খাঁ আসছিলেন গোন্দানা জয় করতে, ওদিক থেকে তেমনি মালব অধিকার করবার জন্য আসছিলেন আকবরের ধাই ভাই আদম খাঁ। বজবাহাদুর বহিনের সাহায্যে অগ্রসর হবেন কি, নিজেই বেষ্টিত হয়ে পড়লেন মুঘল আক্রমণের বেড়া জালে। যথাকালে গোন্দানার অরণ্যে প্রবেশ করল চতুরঙ্গ মুঘল বাহিনী। সম্মুখ সমরে অগ্রসর হওয়ার কোনো চেষ্টাই করলেন না দুর্গাবতী। কারণ একে তার সৈন্য সংখ্যা 10,000ও হবে না, তার উপর কামান তার একটিও নেই। চোরা গোপ্তা আক্রমণে শত্রুর শক্তিক্ষয় করাকেই নিজের যুদ্ধনীতি বলে গ্রহণ করলেন দুর্গাবতী। নগর গ্রাম পরিত্যক্ত, জনপদবাসীরা অরণ্যে লুকিয়েছে। কদাচিৎ কোথাও ঘাঁটিতে বা কেল্লাতে কিছু সংখ্যক সৈন্য বসে আছে সঞ্চিত রসদ পাহারা দেওয়ার জন্য। সন্ধান পেলেই মুঘল এসে কেড়ে নেবে সে রসদ। তার আগেই তা বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে দেওয়াই হলো তাদের কাজ। অশ্বারোহণে দুর্গাবতী ঘুরছেন অরণ্যে অরণ্যে, সিংহ বাহিনী রণচণ্ডীর মতো। প্রাণ দেব, স্বাধীনতা বিসর্জন দেব না, এই তার মুখের বুলি। তারই প্রতিধ্বনি মুহুর্মুহু ধ্বনিত হয়ে ওঠে অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে, পাহাড়ের কন্দরে কন্দরে। প্রাণ দেব, স্বাধীনতা বিসর্জন দেব না। ঝাঁকে ঝাঁকে তীর উড়ে আসে বৃক্ষ শাখা থেকে। দলে দলে ধরাসজ্জা গ্রহণ করে সৈনিকেরা। হাতাহাতি যুদ্ধ কদাচিৎ হয়, কারণ সে যুদ্ধ চালাবার মতো সৈন্যবল গোন্দানার নেই। তবু একটা হাতাহাতি যুদ্ধ হলো একদিন। একদিকে জনা 50, অন্যদিকে 2000। তাদের সঙ্গে আবার কামানও কয়েকটা আছে। 50টা পদাতিক, তাদের সম্মুখে অশ্বারোহিণী এক বিদ্যুল্লতা। বিদ্যুতের মতোই খরসান অসি সূর্যালোকে ঝলকাচ্ছে তার হাতে। ওই দুর্গাবতী, বন্দিনী করো ওকে, বলে উঠল আসফ খাঁ। দুর্গাবতীকে বন্দিনী? খলখল অট্টহাস্যে হেসে উঠলেন সেই রণচণ্ডী। পরক্ষণেই তার ঘোড়া ঝড়ের বেগে এসে পড়ল আসফ খাঁর ওপরে। তাঁর উদ্যত খড়গের আঘাতে আসফ খাঁর মুন্ডু এক্ষুনি ধুলোয় গড়িয়ে পড়বে দেখে মুঘল সৈন্যরা চারিধার থেকে তরোয়াল আর বল্লমের আঘাত করতে লাগলো তাঁর ওপরে। দুর্গাবতীর বীর তনু খণ্ড খণ্ড হয়ে ছিটকে পড়ল গোন্দানার অরণ্যে। শুনছিলেন রানী দুর্গাবতী, রচনা মধুসূদন মজুমদার। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্পের অডিও বুক শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সঙ্গে পরের গল্পের সফরে। নমস্কার।